রিফ্র্যাকশন অফ লাইট আমাদের হচ্ছিল জাস্ট আমরা আগের দিন হয়েছিল ল্যাটারাল স্লিট থ্রু দ্য গ্লাস স্ল্যাব, কাঁচের পলকের মধ্যে দিয়ে রশ্মির পার্শ্বীয় সরণ। আমি তারপরে বাকিটা প্রসিড করছি। নেক্সট হেডিং দেবে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। দেখ একটু বলে দিই, আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, তাহলে কি হবে? প্রতিশ্রুত রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এটা হচ্ছে আপাতন কোণ, এটা হচ্ছে প্রতিসরণ কোণ। তবে নিশ্চয়ই প্রতিসরণ কোণের মান আপাতন কোণের থেকে বেশি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আস্তে আস্তে বাড়াতে থাকি, তাহলে এই অ্যাঙ্গেলটা বাড়াতে থাকবে। তাহলে যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় যখন আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তাকেই বলা হচ্ছে সংকট কোণ। তাহলে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যে আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয় তাকেই বলা হচ্ছে সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবার আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যদি আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি হয়, তাহলে রশ্মি কী হয়? ওই দ্বিতীয় মাধ্যমে যায় না, পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসে, যাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পড়েছিস তোরা, তাই তো? তাহলে ডায়াগ্রামগুলো এঁকে নিয়েছিস। তার লিখবি আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময়, আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যে আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান, যে আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, যে আপাতন কোণের মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, তাকে বলা হচ্ছে সংকট কোণ। ফিগার নাম্বার 2। নিচে লিখে রাখবি আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময়, আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যদি আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি হয়, যদি আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি হয়, তাহলে রশ্মি বিভেদ তল কর্তৃক পূর্ণ প্রতিফলিত হয়ে, তাহলে রশ্মি বিভেদ তল কর্তৃক পূর্ণ প্রতিফলিত হয়ে রশ্মি বিভেদ তল কর্তৃক পূর্ণ প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। রশ্মি বিভেদ তল কর্তৃক পূর্ণ প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। ফিগার নাম্বার 3। প্রথম মাত্রায় ফিরে আসে, তাকে বলা হচ্ছে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন।
হলো। নেক্সট হেডিং দেবে সংকট কোণের সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্ক। সংকট কোণের সঙ্গে মাধ্যমের প্রতিসরাঙ্কের সম্পর্ক। তাহলে দেখ, আলোকরশ্মি গণমাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে, আপাতন কোণের মান হচ্ছে সংকট কোণের মানের সঙ্গে সমান। তার মানে যে আপাতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান হচ্ছে 90 ডিগ্রি হচ্ছে, মানে দুই মাধ্যমে বিভেদ তল দিয়ে যাচ্ছে। তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি রে? a mu b equal to sin of theta c by sin of 90, or mu b by mu of a equal to sin of theta c, or theta c equal to sin inverse of mu b by mu of a, মানে sin inverse of mu b means refractive index of rarer medium by refractive index of denser medium। তার মানে লঘু মাধ্যমের উপাদানের প্রতিসরাঙ্ক বাই গণমাধ্যমের উপাদানের উপাদানের প্রতিসরাঙ্কের অনুপাতকে তার যদি সাইন ইনভার্স নিই সেটা কিন্তু সংকট কোণ। তার মানে সংকট কোণের যে সাইন অফ থিটা সি আমি লিখতে পারি রেয়ার মিডিয়ামের প্রতিসরাঙ্ক বাই ডেন্সার মিডিয়ামের প্রতিসরাঙ্ক, মানে লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই গণমাধ্যমের প্রতিসরাঙ্ক। এবার যদি লঘু মাধ্যমটা বায়ু মাধ্যম হয় তাহলে মিউ আর equal to 1 for air and denser medium এর mu ধরছি, তাহলে আমরা লিখতে পারি sin of theta c equal to 1 by mu। তাহলে আলোকরশ্মি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যাচ্ছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে দিকে যাচ্ছে। তাহলে a mu b equal to স্নেলের সূত্র অনুযায়ী sin theta c by sin of 90, তাহলে sin of theta c equal to mu b by mu a, or theta c equal to sin inverse of mu b by mu a, or mu sin inverse of mu r by mu d। mu r মানে refractive index of rarer medium লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক by refractive index of denser medium ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। বুঝছে? যদি এটা বায়ু মাধ্যম হয়, লঘু মাধ্যমটা যদি বায়ু মাধ্যম হয় তাহলে mu r equal to 1 and mu d equal to mu, তাহলে sin of theta c equal to 1 by mu। তাহলে এবার লিখবে ছবি ডায়াগ্রাম নিশ্চয়ই এটা নিচ্ছিস, তাহলে স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি স্নেলের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি লিখে ভাই এটা লিখবি লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক। লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক।
এবার লিখবি যদি লঘু মাধ্যমটি বায়ু মাধ্যম হয় তাহলে ওটা লিখে রাখবে। হলো, নেক্সট লিখে রাখবে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে ব্যবহার, এটা দেখবি হিরে চকচক করে কেন, যখন মাইন থেকে হিরেগুলো তোলে তখন কিন্তু প্লেন থাকে একদম, কিন্তু জেম কাটার যখন কাটিং করে তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে করে, তাহলে আলোক রশ্মি যখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকে বেশি কোণে আপতিত হবে তাহলে ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন পুরো লাইটটা আবার সেম মিডিয়ামে ফিরে আসবে, তাই জন্য আমরা কিন্তু অত গ্লো করে বলে মনে হয়। নর্মালি যখন হিরে মাইন থেকে বার করে তখন কিন্তু খুব সাধারণ জিনিস, কিন্তু ওটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ওকে কাটিং করে এমনভাবে জেম কাটাররা সেট করে, মানে যারা আর কি পাথর কাটে এমনভাবে সেট করে, মানে যেখানে পাথর কাটিং হয় এমনভাবে সেট করে যাতে ওটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে এজগুলো কাটিং করা থাকে, তাহলে ডিউ টু টোটাল ইন্টারনাল রিফ্লেকশন আমরা অনেক চকচক করছে বলে, গ্লো করছে বলে মনে হয়। ঠিক আছে, এগুলো অনেক রকম এক্সাম্পল আছে, যেটা মেইন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিখে রাখবি অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার ডায়াগ্রাম এঁকে নিবি, একটা হচ্ছে কোর আর একটা হচ্ছে ক্ল্যাডিং, বাংলা বলতে পারবো না, কোর ক্ল্যাডিংয়ে আছে হয়তো। দেখ আমি একটা সেকশনাল ভিউ নিয়ে দেখেছি, যদি এরকম থাকে ফাইবারটা তো এরকম বুঝতেই পারছিস এখন কেবলের মতো থাকে, মানে আমি যদি সেকশন করি এই টাইপের সেকশন থাকে কেবলের মতো, ভেতরটা হচ্ছে কোর আর এটা হচ্ছে ক্ল্যাডিং। এরকমভাবে সেকশন করা থাকে, পাইপটা যদি এরকম সেকশন থাকে তাহলে
ভেতরের পার্টটাকে বলা হচ্ছে কোর, আর একটা হচ্ছে ক্ল্যাডিং। কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1.48 548, আর ক্ল্যাডিং হচ্ছে 1.443। এটা কি? একটা থিন গ্লাস অর কোয়ার্টজ এর একটা ফাইবার, যার রেডিয়াসটা কিন্তু একদম ছোট, মানে জেনারেলি ইনফিউ মাইক্রন। একটা থিন মানে লিখে গ্লাস অর কোয়ার্টজের একটা ফাইবার, যার রেডিয়াসটা কিন্তু ইনফিউ মাইক্রন। যে কী করা হয়? অপটিক্যাল সিগন্যাল ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়, ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়, মেডিকেল সার্জারিতে এন্ডোস্কোপিক। এখন তো কেউ ওপেন সার্জারি করে না, একটা হোল করে, জাস্ট ওর মধ্যে দিয়ে অপটিক্যাল ফাইবার অ্যান্ড ক্যামেরা ইনসার্ট করে, পুরোপুরি ডিজিটালি পুরো স্ক্রিনে দেখা যায়। যাই হোক, অনেক ইজি হয়ে গেছে সার্জারি। তাহলে এখানে লাইটে কী হবে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য কোর গ্রেটার দ্যান দ্যাট অফ ক্ল্যাডিং। তাহলে ওই দ্য ইনসিডেন্ট টাইম, মানে যখন আপাতন কোণের মান যদি ক্রিটিক্যাল মানে সংকট কোণের থেকে বেশি হয়, সেইভাবেই ফেলা হয়, সেইভাবেই শেপটা দেওয়া থাকে। তাহলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশনের জন্য আবার এখানে আসবে, আবার এখানে সেই আপাতন কোণের মান সংকট কোণের থেকে বেশি, এইভাবে হাই স্পিডে লাইটটা বেরিয়ে যাবে। বুঝতে পেরেছিস? এটার ক্ষেত্রে কী হয়? লস অফ এনার্জিটা কম। আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল ট্রান্সমিশনের ক্ষেত্রে লস অফ এনার্জিটা অনেক বেশি, হিটিং এফেক্ট বা আদার কারণের জন্য। এখানে ক্ষেত্রে হিট এনার্জি বা আদার ক্ষেত্রে ট্রান্সমিশনের জন্য লস অফ এনার্জিটা কম, তাই জন্য অনেক তাড়াতাড়ি ট্রান্সমিশন হয়। বুঝতে পেরেছিস? তাই দুটো পার্টে গঠিত, একটা হচ্ছে কোর, ভেতরের পার্টটাকে বলা হচ্ছে কোর, বাইরের পার্টটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং। যেখানে কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্কের মান ক্ল্যাডিংয়ের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের থেকে বেশি, খুব সামান্যই বেশি। এটা একটা গ্লাস ফাইবার, radius of the fiber is very very small, generally in free micron। বুঝছে? তাহলে একটু লিখে রাখবি, অপটিক্যাল ফাইবার হলো একটি গ্লাস বা কোয়ার্টজ দ্বারা সৃষ্টি গ্লাস বা কোয়ার্টজ দ্বারা সৃষ্টি একটি ফাইবার, যার ব্যাসের পরিমাণ অত্যন্ত ক্ষুদ্র, যার ব্যাসের পরিমাণ অত্যন্ত ক্ষুদ্র। লিখে রাখবি, সাধারণত মাইক্রনে থাকে। ইহা দুটি অংশের দ্বারা সৃষ্টি, দুটি অংশ দ্বারা সৃষ্টি। একটিকে বলা হয় হচ্ছে কোর, বা ভিতরের অংশটিকে বলা হচ্ছে কোর, বাইরের অংশটিকে বলা হয় ক্ল্যাডিং। ভিতরের অংশটিকে বলা হচ্ছে কোর, বাইরের অংশটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং। যেখানে কোরের প্রতিসরাঙ্কের মান ক্ল্যাডিং এর থেকে বেশি। যেখানে কোরের প্রতিসরাঙ্ক লিখে দেবে 1.458, ডেটাগুলো মনে রাখতে হবে। ক্ল্যাডিং এর ক্ষেত্রে 1.443। লিখবি, আলোক রশ্মি যখন কোর থেকে ক্ল্যাডিংয়ে যায়, আলোক রশ্মি যখন কোর থেকে ক্ল্যাডিংয়ে যায়, তাহলে আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি হয়। আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি হয়। এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, সংকট কোণের মানের থেকে বেশি হয় এবং আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। এই অপটিক্যাল ফাইবারকে
ব্যবহার লিখে রাখবে, এই অপটিক্যাল ফাইবারকে ব্যবহার করে লিখে রাখবে, অপটিক্যাল ফাইবারকে এন্ডোস্কোপিকের কাজে ব্যবহার করা হয় মেডিকেল সায়েন্সে, এন্ডোস্কোপিকের কাজে ব্যবহার করা হয়, যেটা এন্ডোস্কোপিক সার্জারি, মাইক্রো সার্জারি বলে। নাম্বার 2, টেলিকমিউনিকেশন সিগন্যাল পাঠানোর কাজে ব্যবহার করা হয়, টেলিকমিউনিকেশন সিগন্যাল পাঠানোর কাজে ব্যবহার করা হয়। নাম্বার 3, যে কোনো বস্তুর প্রতিবিম্ব পাঠানোর জন্য ব্যবহার করা হয়, ইমেজ। আচ্ছা, বিভিন্ন রকম খেলনা তৈরি করতে বা শোপিস তৈরি করতে ব্যবহার করা হয়। দেখবি যে এক টাইপের এরকম ওইগুলো অপটিক্যাল ফাইবার থেকে ছোটো 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 লো কোয়ালিটি অপটিক্যাল ফাইবার এরকম রোটেট করে বিভিন্ন কালারের লাইট বেরোয়। এটা কিন্তু আভ্যন্তরীণ পণ্য প্রতিফলনের একটা ব্যবহার। আর একটা ব্যবহার ইম্পর্টেন্ট, যেটা অঙ্ক হিসাবে আসে, প্রমাণ হিসাবে আসে। অঙ্ক হিসাবে আসলে তোকে প্রমাণও করতে হবে, কারণ স্ট্যান্ডার্ড ফর্মুলা না। লিখে রাখবি জলাশয়ে মাছের দৃষ্টি বা ফিশ আই, জলাশয়ে মাছের দৃষ্টি বা ফিশ আই। প্রত্যেকটা ডায়াগ্রাম কিন্তু আবার বলছি পেন্সিল দিয়ে, আমি সেই ক্লাস 11 থেকে একই কথা বলে যাচ্ছি। 11-এর ক্ষেত্রে প্রবলেম হয়নি, কারণ বোর্ড খাতা দেখে না। 12-এর ক্ষেত্রে কিন্তু কেটে 0 দিয়ে দেবে, বোর্ডের পেপারে যদি এরকমভাবে পেন দিয়ে করে আসিস। স্কুলের ক্ষেত্রে ছেড়ে দেয়। ডায়াগ্রাম করে নিন, সুবিধা হবে, আমি বলে দিচ্ছি। জলাশয়ের এইচ গভীরতায় একটা এরকম মাছ আছে। এই মাছটা আর গ্রেড ব্যাসার্ধের শঙ্কুর মধ্যে যদি কেউ থাকে তখনই কিন্তু দেখতে পাবে। এই শঙ্কুর বাইরে যদি কেউ থাকে, রেঞ্জের বাইরে, ও কিন্তু দেখতে পাবে না। তার জন্য ওকে হাইট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই উচ্চতা গভীরতার জন্য, পার্টিকুলার এইচ গভীরতার জন্য আর ব্যাসার্ধের শঙ্কুর মধ্যে যদি কোনো ব্যক্তি অবস্থান করে বা কোনো বস্তু থাকে, তখনই কিন্তু মাছটা দেখতে পাবে। তার বাইরে যদি কেউ থাকে তখন দেখতে পাবে না। কেন না, আমি কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে ড্র করেছি। আমি যে মাঠের চোখের সঙ্গে এই পয়েন্টটা যোগ করেছি, এটা কি আপাতন কোণের মান সংকট কোণের সঙ্গে সমান, তাহলে রশ্মি কী হবে, দুই মাধ্যমে বিভেদ তল দিয়ে যাবে। যদি কোনো একটা ব্যক্তি এখানে থাকলো ধর, বা বস্তু এখানে থাকলো, মাছটা একই গভীরতায় আছে,
তাহলে এটার সঙ্গে যখন মাছের চোখ যোগ করব, সেই আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি হবে। তাহলে আপাতন কোণের মান যদি সংকট কোণের মানের থেকে বেশি হয়, তাহলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য রশ্মি আবার কী হবে, প্রথম মাধ্যমে ব্যাক করে যাবে। আমরা কি করেছি, এইচ গভীরতার জন্য আর রেডিয়াস অফ দ্য কোণের মধ্যে যদি কেউ থাকে তখনই কিন্তু মাছটা দেখতে পাবে। এইচ গভীরতার জন্য আর রেডিয়াস অফ দ্য কোণের মধ্যে যদি কেউ থাকে তখনই দেখতে পাবে। যদি এই রেঞ্জের যদি বাইরে থাকে তখন কিন্তু মাছটা দেখতে পাবে না। কেন দেখতে পাবে না? এই পয়েন্টের সঙ্গে যদি মাছের চোখ যোগ করি তাহলে আপাতন কোণের মান সংকট কোণের মানের অপেক্ষায় বেশি। তাহলে কি হবে, রশ্মি বিভেদ তল কর্তৃক পূর্ণ প্রতিফলিত হয়ে কোণের মাধ্যমে ফিরে আসবে, যেটা কিন্তু দেখতে পাবে না। তাহলে তার জন্য কী করতে হবে, হাইটটাকে অ্যাডজাস্ট করতে হবে। যাই হোক, তাহলে আমি দেখ সংকট কোণ নিয়ে ড্র করেছি। এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে আর, সাইন থিটা সি বায়ু মাধ্যম, এটা হচ্ছে জল যার প্রতি সংখ্যা আমি মিল করছি। চলো তাহলে দেখ, এটা থিটা সি হলে এটা থিটা সি হবে। তাহলে এ ডি বি ট্রায়াঙ্গেল থেকে tan অফ থিটা সি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, এডি বাই ডিবি। tan অফ থিটা সি মানে হচ্ছে সাইন অফ থিটা সি বাই কস অফ থিটা সি ইকুয়াল টু এডি ইকুয়াল টু আর বাই ডিবি মানে হচ্ছে এইচ। এবার আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যায় তখন সাইন থিটা সি সমান আমরা কি লিখতে পারি রে, একটু আগে পেয়েছি দেখ, 1/μ। তাহলে এখান থেকে cos থিটা সি বার করতে পারবো, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সি, না এদিকটা লিখি। তখন আমরা কি লিখতে পারি, সাইন থিটা সি ইকুয়াল টু 1/μ। তাহলে cos থিটা সি সমান কি লিখতে পারি, রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা সি। তাহলে এটা যদি বসি তাহলে মিউ স্কয়ার মাইনাস 1 বাই তলায় মিউ চলে আসবে, রুটের বাইরে নিয়ে চলে গেলাম। তারপরে এই ইকুয়েশন থেকে কি পাচ্ছি, সাইন থিটা সি মানে হচ্ছে 1/μ, cos থিটা সি মানে রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1/μ ইকুয়াল টু আর বাই এইচ। এটা কেটে গেল, আর আর ইকুয়াল টু এইচ বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে ব্যাসার্ধ। হলো, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ফর্মুলা না, যদি অঙ্কটা দেয় বা অনেক সময় আর এইচ মাধ্যমে কিন্তু বোর্ডে এসছে প্রমাণ করতে। যদি প্রমাণ আসে তো বলেই দিলি, যদি অঙ্ক দেয় তাহলে কিন্তু এটা প্রমাণ করার পর অ্যাপ্লাই করতে হবে, কারণ এটা কোনো স্ট্যান্ডার্ড ফর্মুলা না। কোশ্চেন অন্যভাবে অনেক সময় দেয়, বলবে একটা পুকুরের এইচ গভীরতায় একটা আলোক উৎস আছে, তাহলে মিনিমাম কত ব্যাসার্ধের একটা যদি চাকতি ওই আলোক উৎসের উপরে রাখলে আলো জ্বলবে, কিন্তু বাইরে থেকে দেখতে পাওয়া যাবে না। কেন? ওই চাকতিটা যদি আর রেডিয়াসে রাখি তাহলে এর মধ্যে যে আলোটা বেরোচ্ছিল সেটা দেখতে পাবো না, কিন্তু তার বাইরেও আমরা দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? না আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য রশ্মি আবার প্রথম মাধ্যমে ব্যাক করে আসছে। তাহলে কি হবে, পুকুরে এইচ গভীরতায় একটা আলোক উৎস আছে, ন্যূনতম কত ব্যাসার্ধের একটা যদি চাকতি রাখা হয় তাহলে ওই আলোক উৎস থেকে আলো নির্গত হবে, কিন্তু আমরা দেখতে পাবো না। সেই একই অঙ্ক করছে বাইরের মধ্যে পুকুরের এইচ গভীরতায় একটা আলোক উৎস থাকে আছে, যে ওখান থেকে যে আলো নির্গত হচ্ছে কত ক্ষেত্রফল জুড়ে নির্গত হচ্ছে, তাহলে এই পাই 8টা বার করবো, পাই আর স্কয়ার করে দেবো। হলো, আমি আবার বলছি, এইচ গভীরতায় একটা মাছ আছে, আমরা কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেল নিয়ে ড্র করেছি। তাহলে কি হবে, আলোক রশ্মি দুই মাধ্যমে বিভেদ তল দিয়ে যাবে। যদি এখানে কেউ থাকতো তার সঙ্গে মাছের চোখ যোগ করলে আপাতন কোণের মান সংকট কোণের মানের থেকে বেশি হতো, তাহলে রশ্মি বিভেদ তল কর্তৃক পূর্ণ প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসতো, আমরা দেখতে পেতাম না। তাহলে লিমিটিং অ্যাঙ্গেল নিয়ে ড্র করা আছে। তাহলে এখানে tan অফ থিটা সি ইকুয়াল টু এবি বাই বিডি। তাহলে সাইন থিটা সি বাই কস থিটা সি, সাইন থিটা সি মানে কি আমরা কি লিখতে পারি, যখন রশ্মি ঘন মাধ্যম থেকে বায়ু মাধ্যমে যায় সাইন থিটা সি 1/μ, কস থিটা সি হচ্ছে এটা। তাহলে বসিয়ে দিলাম, তাহলে আরটা পেয়ে গেলাম। দেখ মিউটা তো কনস্ট্যান্ট, তার মানে লক্ষ্য করে দেখ আর ডাইরেক্টিভ মোশন রেঞ্জ, মানে যত গভীরতাটাকে বাড়াবো তত কিন্তু রেঞ্জটা বাড়বে, যত গভীরতা বাড়বে তত কিন্তু রেঞ্জটা আস্তে আস্তে বাড়তে থাকবে। ওকে, তার মানে একটা মাছ যখন জলতলের কাছে থাকে, একটা মাছ যখন জলতলের কাছে থাকে তখন রেঞ্জটা সর্বনিম্ন হয়, আর যখন সব থেকে গভীরে যায় তখন কিন্তু রেঞ্জটা ম্যাক্সিমাম হয়।
বুঝতে পারলি? এবার ঢপঢপ করে আওয়াজ শুরু করবে। যাই হোক, একটু লিখে রাখ। একটি জলাশয়ের এইচ গভীরতায় একটি মাছ আছে। জলাশয়ের এইচ গভীরতায় একটি মাছ আছে। তাহলে ন্যূনতম আর ব্যাসার্ধের কোণের মধ্যে, শঙ্কুর মধ্যে, ন্যূনতম স্মল আর ব্যাসার্ধের শঙ্কুর মধ্যে যদি কোনো বস্তু থাকে, তখন মাছটি দেখতে পাবে। এবং প্রমাণ করো সেই আরের মান হচ্ছে এটা। এমনি লেখা কিছু নেই, অঙ্ক কিরম আসছে আমি দেখাচ্ছি। ওকে, যদি না হয়ে গিয়ে থাকে আরেকবার দেখে নিবি ভিডিওটা, কপি করে নিতে পারবি, কারণ এত সময় নষ্ট করে লাভ নেই। লেখ, প্রবলেম লেখে এই পর্যন্ত আগে। একটি মাছ 30 সেন্টিমিটার গভীরতায় জলের তল থেকে আছে। যদি জলের প্রতিসরাঙ্ক 4/3 হয়, যদি জলের প্রতিসরাঙ্ক 4/3 হয়, তাহলে মাছ এবং ওয়ার প্রতিবিম্বের মধ্যে 4/3 হয়, তাহলে মাছ এবং ওয়ার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? প্রতিবিম্বের মধ্যে দূরত্ব কত হবে? তাহলে এখানে অরিজিনাল পজিশন এটা হচ্ছে অ্যাপারেন্ট, কারণ বস্তু কি আছে? ঘন মাধ্যমে আছে। চোখ কি আছে? লঘু মাধ্যমে আছে। এটা হচ্ছে বায়ু মাধ্যম। তাহলে মিউ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি রে? রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। রিয়েল ডেপথ মানে হচ্ছে এবি, অ্যাপারেন্ট ডেপথ মানে হচ্ছে বিসি। তাহলে মিউটা বলে দিয়েছে 4/3। রিয়েল ডেপথ মনে হয় মাছটা কত গভীরতায় আছে বলে দিয়েছে 30 সেন্টিমিটার। তাহলে বিসি বার করতে পারবো, নিশ্চয়ই বিসি বার করতে পারবো, বা অ্যাপারেন্ট ডেপথ বার করতে পারবো। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত? তাহলে এসি মানে কি লিখতে পারি? রিয়েল ডেপথ মাইনাস অফ অ্যাপারেন্ট ডেপথ। কোন দিকে এসে যাবে? অ্যান্সার ইজ 7.5। Okay, number 2. একটি বিকার যার গভীরতা 20 সেন্টিমিটার, একটি বিকার যার উচ্চতা, গভীরতা না, যার উচ্চতা 20 সেন্টিমিটার, ওয়ার অর্ধেক অংশ 1.5, সরি ওয়ার অর্ধেক অংশ 1.4, ওয়ার অর্ধেক অংশ 1.4, ওয়ার অর্ধেক অংশ 1.4 প্রতিসরাঙ্কের তরল দ্বারা পূর্ণ। 1.4 প্রতিসরাঙ্কের তরল দ্বারা পূর্ণ, এবং বাকি অর্ধেক অংশ 1.7 প্রতিসরাঙ্কের তরল দ্বারা পূর্ণ।
বাকি অর্ধেক অংশ 1.7 প্রতিসংখ্যের তরল দ্বারা পূর্ণ। প্রতিসংখ্যের তরল দ্বারা পূর্ণ। তাহলে ওই বিকারের তলদেশে একটি কয়েন রাখলে ওর আপাত গভীরতা কত হবে? ওই বিকারের তলদেশে যদি একটি কয়েন রাখলে আপাত গভীরতা কত হবে? আরেকবার রিপিট করছি। একটি বিকার যার উচ্চতা 20 সেন্টিমিটার, ওর অর্ধেক অংশ 1.4 প্রতিসরাঙ্কের তরল দ্বারা পূর্ণ এবং বাকি অর্ধেক অংশ 1.7 প্রতিসরাঙ্কের তরল দ্বারা পূর্ণ। ওই বিকারের তলদেশে একটি কয়েন রাখলে ওর আপাত গভীরতা কত হবে? এরকম একটা বিকার আছে, D1 গভীরতা μ1 প্রতিসরাঙ্কের মাধ্যমে আছে, D2 গভীরতা μ2 প্রতিসরাঙ্কের মাধ্যমে আছে। তাহলে μ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। তাহলে অ্যাপারেন্ট ডেপথ সমান কি লিখতে পারি? রিয়েল ডেপথ বাই μ। তাহলে প্রথম ক্ষেত্রে অ্যাপারেন্ট ডেপথ কত হয়ে যাবে? রিয়েল ডেপথ মানে হচ্ছে D1 বাই μ1। সেকেন্ড ক্ষেত্রে অ্যাপারেন্ট ডেপথ কত হয়ে যাবে? D2 বাই μ2। তাহলে মোট অ্যাপারেন্ট ডেপথ কত? আপাত গভীরতা D1 বাই μ1 D2 বাই μ2। তাহলে প্রথম ক্ষেত্রে 10 সেন্টিমিটার, μ1 হচ্ছে 1.4, তারপরের 10 সেন্টিমিটার μ2 হচ্ছে 1.7। মোস্ট বেশি অ্যান্সার ইজ 13.02। μ1 ডেপথ D1 ডেপথ আমি এরকমভাবে করে দিলাম, D1 ডেপথ μ1 প্রতিসরাঙ্কের মাধ্যমে আছে, D2 ডেপথ μ2 প্রতিসরাঙ্কের মাধ্যমে আছে। তাহলে μ ইকুয়াল টু লিখতে পারি রিয়েল ডেপথ বাই অ্যাপারেন্ট ডেপথ। তাহলে অ্যাপারেন্ট ডেপথ প্রথম ক্ষেত্রে কত? D1 বাই μ1, দ্বিতীয় ক্ষেত্রে কত? D2 বাই μ2 করে দিলাম। আচ্ছা, নাম্বার 3, একটি আলোক উৎসকে একটি জলপূর্ণ ট্যাঙ্কের তলদেশে রাখা আছে। একটি আলোক উৎসকে একটি জলপূর্ণ ট্যাঙ্কের তলদেশে রাখা আছে। তাহলে ওই আলোক উৎস থেকে কত ক্ষেত্রফল জুড়ে আলো নির্গত হবে? ওই আলোক উৎস থেকে কত ক্ষেত্রফল জুড়ে আলো নির্গত হবে? দেয়া আছে প্রতিসরাঙ্ক μ ইকুয়াল টু 1.33, দেয়া আছে জলের প্রতিসরাঙ্ক 1.33। তাহলে ব্যাসার্ধ কত হবে? কোণের ব্যাসার্ধ একটু আগে প্রমাণ করেছিলাম, আমরা প্রমাণ করতে হবে h/√μ² - 1। এইচটা কত বলে দিয়েছে যেন? পুরোটা বললাম কি? এর আলোক উৎসকে একটি জলপূর্ণ ট্যাঙ্কের তলদেশে রাখা আছে, যেখানে জলপূর্ণ ট্যাঙ্কের গভীরতা মনে হয় বলতে ভুলে গেছি। জলপূর্ণ ট্যাঙ্কের গভীরতা 80 সেন্টিমিটার, মনে হয় মিস করে গেছি। জলপূর্ণ ট্যাঙ্কের গভীরতা 80 সেন্টিমিটার। তাহলে ওই আলোক উৎস থেকে কত ক্ষেত্রফল জুড়ে আলো নির্গত হবে? ওই আলোক উৎস থেকে কত ক্ষেত্রফল জুড়ে আলো নির্গত হবে? দেয়া আছে জলের প্রতিসরাঙ্ক 1.33। তাহলে ব্যাসার্ধের কোণ থেকে নির্গত হচ্ছে h/√μ² - 1। তাহলে এইচটা হচ্ছে এটা, μ তো বলেই দিয়েছে। তাহলে ক্ষেত্রফল কত? π × r²।
পাই ইন্টু আর স্কোয়ার, অ্যান্সার হবে 2.6 মিটার স্কোয়ার। Now problem number 4. যখন একটি বায়ু বুদবুদকে কাচের ব্লকের এক প্রান্ত থেকে দেখা হয়, কাচের ব্লকের এক প্রান্ত থেকে দেখা হয়, তখন 4 সেন্টিমিটার দূরত্ব দেখতে পাওয়া যায়। তখন 4 সেন্টিমিটার দূরত্ব দেখতে পাওয়া যায় এবং কাচের ব্লকের অপর প্রান্ত থেকে দেখলে 6 সেন্টিমিটার দূরত্ব দেখতে পাওয়া যায়। কাচের ব্লকের অপর প্রান্ত থেকে দেখলে 6 সেন্টিমিটার দূরত্ব দেখতে পাওয়া যায়। তাহলে কাচের ফলকের বেধ কত? কাচের ফলকের বেধ কত? আমরা যে পেপার ওয়েটে দেখবি যে এয়ার বাবল থাকে, ধরেন ওটা রেক্ট্যাঙ্গুলার পেপার ওয়েট আছে, এখানে বায়ু বুদবুদটা আছে। তুই যখন এদিক থেকে দেখছিস 4 সেন্টিমিটার গভীরতায় দেখতে পাচ্ছিস, সেটা কিন্তু আপাত গভীরতা। আমি এদিক থেকে প্রকৃত গভীরতা নিশ্চয়ই বার করতে পারবো, রিয়েল ডেপথ 1। আবার এদিক থেকে যখন দেখছিস 6 সেন্টিমিটার গভীরতায় দেখতে পাচ্ছিস, সেটাও কিন্তু আপাত গভীরতা। তাহলে এদিক থেকেও প্রকৃত গভীরতা বার করতে পারো, রিয়েল ডেপথ 2। তাহলে মোট থিকনেসটা আমরা বার করতে পারবো। তাহলে x equal to mu equal to real depth by apparent depth। তাহলে রিয়েল ডেপথ মানে কি লিখতে পারি? mu into apparent depth। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? 4 into 4টা হচ্ছে অ্যাপারেন্ট ডেপথ। প্রথম ক্ষেত্রে দেখ 4টা অ্যাপারেন্ট ডেপথ ইন্টু প্রতিসরণকের মান কত? কাছের ক্ষেত্রে না বললেও 1.5 ধরবি, বলে দিলে তো যেটা বলবে সেটাই নিবি। প্লাস সেকেন্ড ক্ষেত্রে কত? 6 ইন্টু 1.5 অ্যাপারেন্ট ডেপথ ইন্টু এই যে অ্যাপারেন্ট ডেপথ ইন্টু মিউ ইকুয়াল টু রিয়েল ডেপথ। তাহলে এদিক থেকে রিয়েল ডেপথ বার করলাম 4 ইন্টু 1.5, এদিক থেকে রিয়েল ডেপথ বার করলাম 6 ইন্টু 1.5, তাহলে কত? দ্যাট ইজ 15 সেন্টিমিটার। আমরা যখন এদিক থেকে দেখছি সেটা হচ্ছে 4 সেন্টিমিটার গভীরতায় দেখতে পাচ্ছি দূরে, তাহলে দ্যাট ইজ দ্য অ্যাপারেন্ট ডেপথ। কারণ বস্তু ঘন মাধ্যমে আছে, চোখ লঘু মাধ্যমে আছে। এদিক থেকে যখন দেখছি 6 সেন্টিমিটার গভীরে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ দ্য অ্যাপারেন্ট ডেপথ। তাহলে বস্তু ঘন মাধ্যমে আছে, চোখ লঘু মাধ্যমে আছে। তাহলে ওদিক থেকে রিয়েল ডেপথ বার করলাম, এদিক থেকে রিয়েল ডেপথ বার করলাম, দুটোকে অ্যাড করলাম, করলেই কিন্তু থিকনেস অফ দ্য গ্লাস প্লেট আমরা কিন্তু পেয়ে গেলাম। লিখবি জল এবং গ্লাসের প্রতিসরাঙ্ক যথাক্রমে। নেক্সট নাম্বার 5, সোজা সোজা প্রশ্নই থাকে এখানে। জল এবং গ্লাসের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 5/3। জল এবং গ্লাসের প্রতিসরাঙ্ক যথাক্রমে 4/3 এবং 5/3।
তাহলে সংকট ওই মাধ্যম যুগলের সংকট কোণের মান নির্ণয় করো। জলের ক্ষেত্রে বলে দিয়েছে 4/3, গ্লাসের ক্ষেত্রে বলে দিয়েছে 5/3। তাহলে সংকট কোণের মান নির্ণয় করো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে আমরা কি জানি সাইন অফ থিটা সি, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ রেয়ার মিডিয়াম বাই ডেন্সার মিডিয়াম। রেয়ার মিডিয়াম কোনটা? ওয়াটার, দেখেই বুঝতে পারছিস। ডেন্সার মিডিয়াম কোনটা? গ্লাস, তাই তো? তাহলে সাইন অফ থিটা সি ইকুয়াল টু সাইন ইনভার্স অফ 4/5। এইভাবে রাখতে পারিস, যে তোদের ক্যালকুলেটর অ্যালাউ 53.8 ডিগ্রি। এই পর্যন্ত ভালোভাবে দেখে রাখবি। দেখবি বইতে রিফ্র্যাকশনের কার্ভ সার্ফেস আছে, বক্রতলের প্রতিসরণ, সেটা পরের দিন করাবো, করিয়ে তারপর লেন্সে যাবো। ওকে, বা লেন্সের ক্ষেত্রে লেন্সটা স্টার্ট করার পর ওটা করাতে পারি, কারণ লেন্স মেকার ফর্মুলার ক্ষেত্রে ওটা লাগবে। তখন আবার ওটা করানোর পর লেন্সে ঢুকলে আবার লেন্সের থিওরি করাতে তখন আবার ভুলে যাবি, আবার ওটাকে ব্যাক করতে হবে। তাহলে এটাও করতে পারি, লেন্স স্টার্ট করে দেওয়ার পর ওর ক্ষেত্রে লেন্স মেকার ফর্মুলা বা লেন্স নির্মাতার ফর্মুলা যখন লাগবে তখন আমরা জাস্ট দুটোই প্রমাণ করে দেবো। ওই প্রমাণগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ওটার হেল্প নিয়ে কিন্তু লেন্স মেকার ফর্মুলাটা আসবে। আমি আগে করে দিলে কী হয়ে যাবে, আবার তখন আমাকে গিয়ে আবার বলতে হবে। ওকে, এই উইকে কিন্তু এক্সাম থাকবে, আমি কিন্তু গ্রুপে এক্ষুনি শেয়ার করে দেবো কিন্তু। ওকে, থ্যাংক ইউ।